বন্ধুরা, ডিআইস অনলি WBCS ইউটিউব চ্যানেলের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের দেবাশিস স্যার। আজ এই ক্লাসে শুরু করতে চলেছি স্ট্রাকচার অফ অ্যাটম পার্ট 1। WBCS এর প্রিলি এবং মেন্সে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটি। তাহলে চলো শুরু করা যাক। WBCS সহ পিএসসির যে কোনো পরীক্ষায় স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারটির গুরুত্ব অপরিসীম। বহু কনসেপচুয়াল কোশ্চেন্স এই চ্যাপ্টার থেকে করা হয়। আমরা দুটি পার্টে এই চ্যাপ্টারটিকে পড়ব। In this course we are covering basically in-depth discussion on structure of atom, previous year questions on WBCS Preli and Mains, previous year questions on SSC-CGL and CHSL, এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেগুলো আমরা মনে করছি WBCS সহ অন্যান্য পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো আমরা মূল ভিডিওর দিকে পা বাড়াই। First of all, we'll see the objectives, main objectives of this video. To know about the basic atomic theory, to know about the atomic configurations, to know about the discovery of atomic particles. এছাড়াও to know about the characteristics of atomic particles, to describe Thomson, Rutherford and Bohr atomic model. Now first of all we have to know what is atom অর্থাৎ পরমাণু। পরমাণু বলতে কি বোঝায়? তো চলো দেখে নিই। It is the smallest part of matter. যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। And it is the fundamental unit that retains the identity of the substance. অর্থাৎ পদার্থের সমস্ত ধর্ম তার একটিমাত্র পরমাণুর মধ্যেই নিহিত থাকে। অর্থাৎ প্রতিটি পরমাণুই, পদার্থের প্রতিটি পরমাণুই তার বেসিক যে কোয়ালিটি বা ধর্ম সেগুলোকে বজায় রাখে। পদার্থকে মূলত চারটি ভাগে ভাগ করা যেতে পারে: সলিড, লিকুইড, গ্যাস এবং প্লাজমা। And every solid, liquid, gas and plasma is composed of atom অর্থাৎ পরমাণু। Now atoms are very small in size. যদি আমরা পরমাণুর সাইজ নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই আমাদের জানতে হবে পরমাণুর সাইজ কত। It is about 10 to the power minus 10 meter. And the diameter অর্থাৎ ব্যাস, পরমাণুর ব্যাস ranges from 62 picometer to 520 picometer. And obviously the mass of an atom ranges from ভর অর্থাৎ পরমাণুর ভর ranges from 1.67 into 10 to the power minus 27 kg to 4.52 into 10 to the power minus 25 kg. Now we are going to discuss the basic atomic theory, that is Dalton's atomic theory. Dalton proposed this theory in the year 1808. He concluded some features of this theory. The main features are elements are composed of tiny particles called atom. অর্থাৎ প্রত্যেক মৌলিক পদার্থ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের আমরা অ্যাটম নামেই চিনি। All atoms of a particular element are identical. কোনো একটি নির্দিষ্ট মৌলিক পদার্থের পরমাণুর আকার এবং আয়তন একই। কিন্তু বিভিন্ন মৌলিক পদার্থ যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো the atoms of different elements are different. প্রতিটি মৌলিক পদার্থের ডিফারেন্ট মৌলিক পদার্থের ক্ষেত্রে তাদের পরমাণুর আকার এবং আয়তন কিন্তু আলাদা। Now the compounds are formed when atoms of different elements combine in fixed proportion, that is whole number ratio. অর্থাৎ যখন দুই বা ততোধিক মৌলিক পদার্থের পরমাণু একত্রিত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করে তখন সেই মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। এখানে একটি চিত্র দেখানো হয়েছে, যেই চিত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দুটি আলাদা আলাদা মৌলিক পদার্থের পরমাণু নেওয়া হয়েছে, একটিকে রেড এবং অপরটিকে গ্রিন দিয়ে দেখানো হয়েছে। যখন এই দুটি পরমাণু একত্রিত হয়ে একটি যৌগিক পদার্থের পরমাণু গঠন করেছে তখন সেখানে
তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়েছে। এখানে পূর্ণ সংখ্যার সরল অনুপাতটি হচ্ছে 2:1। কাজেই যখন একটি নতুন যৌগিক পদার্থ বা কম্পাউন্ড তৈরি হয় তখন অবশ্যই মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। And the last point was atoms cannot be created or destroyed but can be transformed from one form to another. অর্থাৎ পরমাণুকে কখনোই সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুই পরমাণু একটি নতুন ফর্মে রূপান্তরিত হয়। এই প্রসঙ্গে একটি প্রশ্ন SSC-MTS এক্সাম 2014 এসেছিল। Atomic theory of matter was given by, আনসারটি হবে ডাল্টন। Now there were some defects of this Dalton's atomic theory. What are that? First of all, the theory was unable to explain the existence of isotopes. অর্থাৎ আইসোটোপের অস্তিত্ব সম্বন্ধে এই থিওরি অর্থাৎ ডাল্টনের অ্যাটমিক থিওরি কোনো সদুত্তর দিতে পারেননি। There was no proper explanation about the structure of an atom. পরমাণুর সঠিক গঠন সম্পর্কেও সঠিক ধারণা দিতে পারেননি এই ডাল্টনের অ্যাটমিক থিওরি। After the discovery of subatomic particles like electron, proton and neutron, scientists proved that atoms are divisible. কারণ ডাল্টনের পরমাণুবাদে বলা হয়েছিল atoms cannot be divided, কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কারের ফলে আমরা জানতে পেরেছি atoms are divisible. Now let's see constituents of atom. That means what are the basic constituents of an atom? So এখানে একটি পিকচার দেখানো হয়েছে যেখানে অ্যাটমিক স্ট্রাকচারটাকে বর্ণনা করা হয়েছে। So there are basically two parts of an atom. One is called nucleus and another one is called extranuclear region. So in this picture this is the nucleus and this portion denotes the extranuclear region. এবার যদি নিউক্লিয়াসের সাইজ নিয়ে আমরা একটু আলোচনা করি তবে অবশ্যই তোমরা মনে রাখবে the size of nucleus is 1.6 Fermi to 15 Fermi. এই প্রসঙ্গে বলে রাখি 1 Fermi is equal to 10 to the power minus 15 meter. Now in the nucleus there are two basic particles called proton and neutron, and in the extranuclear region there are actually orbits, and within the orbits there are a particle called electron revolves around the nucleus. So this is the basic structure of an atom. এবার কিছু কোশ্চেনস নিয়ে আলোচনা করা যাক। WBCS প্রিলির 1999 এ একটি প্রশ্ন এসেছিল রেডিয়াস অফ অ্যান ইলেকট্রন ইজ অফ দ্য অর্ডার অফ, সঠিক উত্তরটি হবে 10 to the power minus 13 সেন্টিমিটার। অপর একটি প্রশ্ন WBCS প্রিলির 2001 এ এসেছিল particles which can be added to the nucleus of an atom without changing chemical properties are called, সঠিক উত্তরটি হবে নিউট্রন। অপর একটি প্রশ্ন WBCS এর মেন্সের 2018 এ এসেছিল নিউক্লিয়নস আর দ্য নাম্বার অফ, সঠিক উত্তরটি হবে সাম অফ প্রোটনস অ্যান্ড নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস। অপর একটি প্রশ্ন SSC-CGL 2013 এ এসেছিল which of the following is not a nucleon, উত্তরটি হবে ইলেকট্রন, কারণ নিউক্লিয়ন বলতে আমরা নিউক্লিয়াসে উপস্থিত কণাগুলিকে বোঝায়, আর নিউক্লিয়াসে উপস্থিত কণা বলতে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থিত হওয়ায় সো ইলেকট্রনকে আমরা নিউক্লিয়ন বলবো না। সো এখানে সঠিক উত্তরটি হবে ইলেকট্রন। অপর একটি প্রশ্ন SSC-CGL এর 2015 এ এসেছিল the size of the nucleus is measured in, obviously এর আনসার হবে ফেরমি, কারণ একটু আগে আমরা জেনেছি সেটা। Now we are going to discuss about subatomic particles. What are those? There are basically two kinds of subatomic particles. One is called fundamental particles, another one is called non-fundamental particles. The fundamental particles are electron, proton and neutron.
and the non-fundamental particles are positron, antiproton, neutrino, antineutrino, pi meson, quarks and bosons. এখানে মেনলি আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো নিয়ে আলোচনা করব। So let's see about the discovery of these fundamental particles. First, electron. Electron was discovered by J.J. Thomson in the year 1897. Proton was discovered by E. Goldstein in the year 1886 and was named by Rutherford in the year 1919. Neutron was discovered by Chadwick in the year 1932. Now I am going to discuss about few characteristics of fundamental particles. এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে রয়েছে সিম্বল, নেচার, অ্যাকচুয়াল মাস, রিলেটিভ মাস, চার্জ। সো ফার্স্টে ইলেকট্রন। ইলেকট্রনের সিম্বল স্মল ই অর স্মল ই মাইনাস। প্রোটনের সিম্বল স্মল পি অথবা স্মল পি প্লাস। নিউট্রনের সিম্বল স্মল এন। নাও নেচার। Electron is negatively charged, proton is positively charged and neutron is neutral. The actual mass of electron is 9.11 into 10 to the power minus 31 kg. The actual mass of proton is 1.6725 into 10 to the power minus 27 kg. And the actual mass of neutron is 1.6750 into 10 to the power minus 27 kg. Now, if we see the relative mass of electron, proton and neutron with respect to hydrogen atom, then we can see for electron, relative mass of electron is 1 by 1840 times that of hydrogen atom, and relative mass of proton is equal to that of hydrogen atom, and also relative mass of neutron is equal to that of hydrogen atom. Now charge. Electronic charge is minus 1.602 into 10 to the power minus 19 coulomb, and charge of proton is 1.602 into 10 to the power minus 19 coulomb, and the charge of neutron is 0, that is there is no charge. এই রিলেটেড কিছু প্রশ্ন দেখে নেব। ফার্স্টে একটি প্রশ্ন দেখে নিতে চাই, the proton is heavier than an electron by, obviously এটার আনসার হবে 1840 টাইমস। একটু আগে আমরা দেখেছি এটা। অপর একটি প্রশ্ন যেটি এসেছিল SSC LDC 2005 এ, which of the following particle is negatively charged? obviously এর উত্তর হবে ইলেকট্রন। পরের প্রশ্নটি SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এক্সামে এসেছিল 2004 এ। প্রশ্নটি ছিল the fundamental particles present in the nucleus of an atom are, আনসারটি হবে প্রোটন, নিউট্রন। অপর একটি প্রশ্ন এসেছিল SSC CGL 2013 এ, which of the following has maximum mass? আনসারটি হবে নিউট্রন। Now we are going to discuss about atomic models. There are basically 3 atomic models we are going to discuss. First of all, Thomson atomic model. Thomson atomic model is also called Thomson's plum pudding model. So there are some features, basic features of this model. What are those? An atom consists of a positively charged sphere and the electrons are embedded into it. অর্থাৎ পরমাণু মূলত ধনাত্মক আধানের একটি গোলক এবং এখানে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। The negative and positive charges are equal in magnitude, so the atom as a whole is electrically neutral. অর্থাৎ পরমাণুর মধ্যে মোট নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রন এবং নেগেটিভ তড়িৎগ্রস্ত প্রোটন একত্রে অবস্থান করে এবং সেগুলোর সমান সংখ্যক হওয়ায় মোট আধান নিউট্রালাইজ হয়ে যায়। ফলে অ্যাজ আ হোল অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ পরমাণু হচ্ছে নিস্তড়িত। বাট দেয়ার ওয়্যার সাম ড্রব্যাকস অলসো। হোয়াট আর দোজ?
This Thomson atomic model could not explain about the stability of an atom. That is how positive and negative charges could remain so close together. অর্থাৎ এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একত্রে কি করে অবস্থান করছে পরমাণুর মধ্যে এর সঠিক ধারণা থমসন অ্যাটমিক মডেলে আমরা পাই না। And it could not explain the results of alpha ray scattering experiment. Next atomic model is Rutherford atomic model. Rutherford performed an experiment called alpha ray scattering experiment. So this is actually the experimental setup of alpha ray scattering experiment. Here there is a source of alpha particle. Rutherford took gold sheet as a target. The gold sheet is bombarded by alpha particle. And you can see the scattering of alpha particles after bombardment. Rutherford detected this scattering by placing a fluorescent screen around the target. পাশের এই চিত্রে বেসিক্যালি আমরা দেখি যেটা the result of the experiment, and from the inference drawn of this experiment was most of the alpha particle passed through the gold sheet directly, which suggests that the atom consists mainly of empty space. অর্থাৎ পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, কারণ বেশিরভাগ সংখ্যক আলফা পার্টিকেল পরমাণুটিকে ভেদ করে বাইরে বেরিয়ে আসছিল, এবং দ্বিতীয় চিত্রে আমরা এটি দেখতে পাচ্ছি। The second one, few alpha particles scatter with very small angle and very few scatter with large angles, ranges from 90 degree to 180 degree, which suggests that there are positively charged region in the atom occupies very small portion compared to the empty space. অর্থাৎ কিছু আলফা পার্টিকেল অল্প কিছু অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হচ্ছিল এবং কিছু কিছু আবার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে বিক্ষিপ্ত হচ্ছিল। এ থেকে আমরা এটাই ধারণা করতে পারি যে পরমাণুর কেন্দ্রে খুব অল্প স্থান জুড়ে ধনাত্মক তড়িৎগ্রস্ত কিছু অংশ রয়েছে। পরবর্তীতে এরই নামকরণ করা হয় নিউক্লিয়াস। এই প্রসঙ্গে একটি প্রশ্ন বলে নেব। Discovery of the nucleus of an atom was due to the experiment carried out by, obviously এর answer হবে Rutherford alpha ray scattering experiment. Now second one is Rutherford atomic model. So the main postulates of this Rutherford atomic model are basically এই পাশের চিত্রে আমরা পরমাণুর যে গঠন according to Rutherford atomic model সেটি দেখতে পাচ্ছি। And the main postulates, the atom is mostly hollow, অর্থাৎ পরমাণু বেশিরভাগ অংশই ফাঁকা। The mass and the positive charge are located at the center at very small portion called nucleus. একটু আগে যেটা বলেছি, পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র অংশ জুড়ে ধনাত্মক তড়িৎগ্রস্ত একটি অংশ রয়েছে যাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি। The electrons revolve around the nucleus as the planets revolve around the sun. অর্থাৎ সূর্যের চারিদিকে যেমন বিভিন্ন গ্রহগুলো আবর্তন করছে, ঠিক একই রকম ভাবে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে। Now there were few drawbacks of this Rutherford atomic model. What were that? First of all, according to this model, electrons can rotate in any orbits, but in actual practice, electrons can rotate only in some specified orbits. অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথে পরিভ্রমণ করতে পারে না। ইলেকট্রন পরিভ্রমণ করার জন্য কতগুলো স্পেসিফাইড অরবিটই দরকার। Now the second drawback that is very important, when an electron revolves in an orbit, it undergoes
acceleration and due to which it loses energy and hence ultimately it falls into the nucleus, but actually this does not happen. অর্থাৎ যদি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথে পরিভ্রমণ করে তবে ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাতে থাকবে এবং এক সময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসে এসে পড়বে। তার ফলে পরমাণুর যে বেসিক গঠন সেটি ব্রেক হয়ে যাবে, কিন্তু বাস্তবে এরকম হয় না। And the third one is this model cannot explain the hydrogen atomic spectra and of other elements. অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের বর্ণালী এছাড়াও আরো অন্যান্য পদার্থের পরমাণুর বর্ণালী ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে আমরা পাই না। সো দিস আর দ্য ড্রব্যাকস অফ রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এবার একটি প্রশ্ন দেখে নেব যেটি এসেছিল SSC-CHSL 2016 এ। According to Rutherford's atomic model, the electron inside an atom are obviously হবে non-stationary. Now, Bohr's atomic model. Bohr modified the defects of Rutherford atomic model and proposed a new model. Now, the main postulates or main features of this Bohr atomic model are: first one is the electrons can rotate in stationary orbits without losing energy. অর্থাৎ বোর কিন্তু এখানে বলল যে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। সেই আবর্তন করার জন্য কতগুলো স্পেসিফাইড অরবিট দরকার, যেগুলোকে বোর নাম দিয়েছিল স্টেশনারি অরবিট, অর্থাৎ বাংলায় যাকে বলে স্থায়ী কক্ষপথ। And the second postulate is the angular momentum of electron is a whole number multiple of h by 2 pi. Now what is angular momentum? First we have to know this. Angular momentum অর্থাৎ কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ হচ্ছে যখন কোনো পদার্থ বা কণা সার্কুলার অরবিটে রোটেট করে তখন তার গতির জন্য তার মধ্যে একটি গতীয় ধর্মের উৎপত্তি হয়, তাকেই বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। Basically it is denoted by capital L and which is equal to distance of the object from a rotation axis, which is denoted by small r, multiplied by linear momentum small p, that is L is equal to r into p. Now linear momentum, what is that? রৈখিক ভরবেগ এটা কি? লিনিয়ার মোমেন্টাম হচ্ছে যখন কোনো বস্তু সরলরেখা বরাবর চলছে তখন তার গতির জন্য তার মধ্যে যে গতীয় ধর্মের উৎপত্তি হয়, দ্যাট ইজ কল্ড রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম, which is denoted by p, and linear momentum can be calculated by mass into velocity, অর্থাৎ ভর ইনটু গতিবেগ। সো p is equal to আমরা পেলাম m into v। এবার যদি এটা বসিয়ে দিই then we'll get L is equal to mvr. So this is the mathematical equation of angular momentum of electron. L is equal to mvr. Now according to Bohr second postulate যেটা বলা হয়েছে, the angular momentum of electron L is equal to n into h by 2 pi. Now what is n? N is any integer, এটা 1 হতে পারে 2 3 like that, যে কোনো পূর্ণ সংখ্যা, and h is called Planck's constant which is universal constant, and এর মানটা হচ্ছে 6.626 into 10 to the power minus 34 joule second. Now the third postulate, energy is emitted or absorbed by an atom only when an electron jumps from one orbit to other. অর্থাৎ যখন কোনো ইলেকট্রন কোনো একটি নির্দিষ্ট স্পেসিফাইড বা স্টেশনারি অরবিটে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তখন ইলেকট্রন কোনো রকম শক্তি হারায় না। ইলেকট্রন শক্তি হারায় তখনই বা শক্তি শোষণ করে যখনই একটি অরবিট থেকে অপর একটি অরবিটে জাম্প করে। সাধারণত দেখা যায় ইলেকট্রন যখন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে জাম্প করে তখন ইলেকট্রন শক্তি শোষণ করে, এবং ইলেকট্রন যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে জাম্প করে তখন সাধারণত ইলেকট্রন শক্তি বিকিরণ করে। এবং ম্যাথমেটিক্যালি যদি আমরা এটা প্রকাশ করি তাহলে লিখতে পারি E2 minus E1 that is equals to h nu. E2 and E1 হচ্ছে energies of the orbits and nu that is the frequency of emitted or absorbed radiation. যে শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে সেই শক্তির কম্পাঙ্ক হচ্ছে নিউ। এবার কিছু প্রশ্ন দেখে নেব।
Who was the first to explain hydrogen spectrum? Obviously Niels Bohr. Number 2, when a metal is heated in a flame, the electrons absorb energy and jump to higher energy state. On coming back to the lower energy state, they emit light, which we can observe in উত্তর হবে emission spectra. এই প্রশ্নটি এসেছিল SSC-CGL 2013 এ. Now there are also some drawbacks of Bohr atomic model. What are those? This model is unable to explain the spectrum of atoms other than hydrogen. অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ব্যতীত অন্য মৌলিক পদার্থের পরমাণুর বর্ণালী রেখা কিন্তু এই অ্যাটমিক মডেল দ্বারা আমরা বিশ্লেষণ করতে পারি না। This model also unable to explain splitting of spectral lines in the presence of magnetic field. অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেখার যে বিশ্লেষণ সেটাও কিন্তু আমরা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না বোর মডেলের দ্বারা। It could not explain the ability of atoms to form molecules by chemical bonds. অর্থাৎ রাসায়নিক বন্ধন সম্পর্কেও আমাদের ধারণা কিন্তু পরিষ্কার হয় না এই বোর মডেলের দ্বারা। তো আশা করি আজকে আমরা যা ডিসকাস করলাম তা তোমাদের খুবই এফেক্টিভ হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করো। স্ট্রাকচার অফ অ্যাটমের পার্ট 2 এর ভিডিও আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।